দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকে শিরোনামগুলো। দর্শক, সমসাময়িক রাজনীতির কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, যেখানে এমপি আনারের সবশেষ অবস্থা, তাকে পাওয়া গেল কিনা, তার মৃতদেহ পাওয়া গেল কিনা, সেখান থেকে আলোচনা শুরু করে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, তাদের প্রসঙ্গ উঠে আসবে। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব সোহরাব হাসান, তিনি যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো। আছেন নীলুফার চৌধুরী মনি, তিনি সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ হাবিব মিল্লাহ, তিনি সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই কলকাতায় যে তদন্ত চলছে নিখোঁজ এমপি আনারের ব্যাপারে, তার সবশেষ অবস্থা নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার চলতি মাসের ১২ তারিখ চিকিৎসার উদ্দেশ্যে ভারত যান। শুরুতে পরিবারের সাথে যোগাযোগ থাকলেও পরে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না এই সংসদ সদস্যর। ২২ মে কলকাতার পুলিশ নিশ্চিত করে নিউ টাউনের একটি ফ্ল্যাটে হত্যা করা হয়েছে এমপি আনারকে। এই ঘটনার মামলা হয় বাংলাদেশেও। দুদেশের পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে ৪ জনকে। তবে তদন্তের কাজ অনেকটা থমকে থাকে খুন হওয়া আনারের মরদেহ না পাওয়ায়। এরই মধ্যে ঘটনার তদন্তে কলকাতায় গেছেন বাংলাদেশের গোয়েন্দা পুলিশের সদস্যরা। টানা কয়েকদিনের খোঁজাখুঁজি শেষে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে মিলল প্রায় ৪ কেজি ওজনের টুকরা মাংস। তবে এই মাংস এমপি আনারুল আজিমের কিনা তা জানা যাবে ফরেনসিক পরীক্ষার পর। ভারত বাংলাদেশ উভয় দেশের বিজ্ঞ তদন্তকারী কর্মকর্তারা তারা অবশ্যই পারিপার্শ্বিকতা, ডিজিটাল এভিডেন্স এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, পিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে রিপোর্ট প্রদান করবেন, সেই রিপোর্টের ভিত্তিতে আমি মনে করি বিজ্ঞ আদালত লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসক্রিপশন কাজে লাগিয়ে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি না। এদিকে ঢাকায় এমপি আনারের হত্যার বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, এই মামলার তদন্তে কোনো দীর্ঘসূত্রিতা হবে না। আমরা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা বসে নেই। আমরা আশা করি, সবসময় আশা করি যে আমরা একটা কিছু আমরা পাবো। সজল সাইক, চ্যানেল 24। শুরুতেই জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই। শুরু থেকে সরকার বেশ সরব এই ঘটনার ব্যাপারে। স্পষ্টতই প্রথম থেকে তারা বলছেন তিনি খুন হয়েছেন, বাংলাদেশিদের হাতে খুন হয়েছেন, কলকাতায় খুন হয়েছেন। যদিও এখন পর্যন্ত মৃতদেহ পাওয়া যায়নি। আজকে কিছুক্ষণ আগের যে খবর, সেটা হচ্ছে কিছু খণ্ডিত মাংস পাওয়া গেছে। সেটা আসলে মানুষের কিনা, এই এমপির মরদেহের অংশ কিনা, সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। সংসদ সদস্যের ওয়েবসাইটে শুরুতে তার তথ্য সরিয়ে নেওয়া হলে পরে আবার সেটি যোগ করা হয়েছে, কারণ তারা এখনো নিশ্চিত নন আসলে তিনি মৃত কিনা। এই ঘটনাটি আসলে যেভাবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বলুন বা বাংলাদেশের গোয়েন্দারা এবং ভারতের পুলিশ এটার ব্যাপারে তদন্ত করছে বা বক্তব্য রাখছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। এখানে বলবো যে বাংলাদেশ এবং ভারতের গোয়েন্দারা বেশ সক্রিয়তা দেখিয়েছে এবং মোটামুটি দ্রুত সময়েই তারা প্রথম আমরা জানতে পারলাম তাদের মাধ্যমে যে সংসদ সদস্য আনারুল আজিম তিনি কলকাতায় খুন হয়েছেন এবং খুনের সঙ্গে যারা জড়িত তারা বাংলাদেশে 3 জন ফিরে এসেছেন। একজন মুম্বাই ছিল, মুম্বাই থেকে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। আর যে মাস্টার মাইন্ড মূল হোতা, তিনি কাঠমান্ডু হয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। এখন তিনি হত্যার সময় ওখানে ছিলেন কিনা জানি না, কিন্তু তিনি কলকাতায় গিয়েছিলেন। কলকাতায় তিনি আমেরিকান নাগরিক হিসাবে ওই যে বাড়িতে আনার খুন হন সেই বাড়ি ভাড়া করেছেন। আর সুতরাং এক ধরনের এটি সরকারের সেই বাংলাদেশ সরকারই বলবো যে যারা খুনের সাথে জড়িত তাদেরকে যে ধরতে পেরেছে, তারা অবশ্যই সরকার এটি যেহেতু একজন সংসদ সদস্য তার ব্যাপারে তাদের খুবই সক্রিয়, তৎপর এবং আন্তরিক মনে হয়েছে গোয়েন্দা। এখন প্রমাণ এটা যা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু জবানবন্দি, অভিযুক্তদের জবানবন্দি
পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থার হাতে জবানবন্দি ছাড়া অন্য তথ্য প্রমাণ আছে কিনা। কারণ একজন মানুষ খুন করলে বা মারা গেলে তার লাশ থাকবে, যদি দাহ করে না ফেলে অথবা কোথাও কি বলে সমুদ্রে ভাসিয়ে না দেয়। এখন যে তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং সর্বশেষ যে তার শরীরের দেহাবশেষ পাওয়া গেছে, সেটি যদি তার হয় তাহলে এক ধরনের প্রমাণ মিলবে, আর যদি তার না হয় তখন কিন্তু একটা জটিলতা বা রহস্য দেখা দেবে। ইতিমধ্যে মানুষের মধ্যে প্রশ্ন এসেছে যে একটা মানুষকে খুন করে ফেললো, তার কিছু নেই, কোনো চিহ্ন নেই, সুতরাং এই প্রশ্ন তো আছেই। তার চেয়েও বড় প্রশ্ন হলো একজন আমাদের সংসদ সদস্য, তিনি বিদেশের মাটিতে খুন হলেন নৃশংসভাবে, এবং কেন খুন হলেন। এর সাথে যেসব গণমাধ্যমে যেসব খবর আসছে, যেসব তথ্য আসছে, আর সেটি কারোর জন্যই স্বস্তিদায়ক না। ওই পরিবার, সরকার, ক্ষমতাসীন দল, এমনকি বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে একজন সংসদ সদস্য এই ধরনের কর্মকাণ্ডে জড়িত, চোরাচালান, স্বর্ণ চোরাচালান, নানা রকম মানে যেটা বলে যে অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকে, অথবা তাকে ব্যবহারও যদি করে কোনো চক্র, আর সেটিও তো খুব গর্হিত কাজ বলে মনে করি। এখন সরকারের দায়িত্ব, সরকার যে তৎপরতা দেখাচ্ছে, এটা যদি তার বিচার পর্যন্ত নিতে পারে। তো এখানে একটি প্রশ্ন আসছে যে মূল আসামি তো মূল যে অভিযুক্ত, তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক। এখন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই, তাকে আনার বিষয়টিও কিন্তু কঠিন হবে। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসছে, সেটা হচ্ছে এই যে শুরু থেকেই বলা হচ্ছে যে তিনি মারা গেছেন, তাকে খুন করা হয়েছে, এই সবগুলোর ভিত্তি কি কেবলমাত্র এই যে দু একজন গ্রেফতার হয়েছেন তাদের বক্তব্য, নাকি এর বাইরে সরকারের কাছে তথ্য আছে? না, প্রথমত হচ্ছে বিষয়টি সরকার খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে তাদের দ্রুততম সময়ে যে অভিযুক্তদের ধরতে পেরেছে, তাদের জবানবন্দি নিয়েছেন। জবানবন্দি নেওয়ার আগেই বাংলাদেশ 17 কোটি মানুষ, তাদের মধ্যে 3 জনকে কেন ধরলেন? নিশ্চয়ই কোনো এবং নিছক ধারণা বা পরিবারের পক্ষ থেকে তো মামলা করা হয়েছে, যে মামলা করা হয়েছে তাতে অজ্ঞাতনামা। তো সরকারের কাছে নিশ্চয়ই এর কোনো সূত্র যেটি বলি, সেই সূত্র ছিল। এখন এই সূত্রটা কতটা কি বলে সন্দেহাতীতভাবে প্রমাণ করা যাবে, সেটি নির্ভর করবে তাদের পরবর্তী তদন্তের উপর এবং আদালতের রায়ের উপর। জি, নীলুফার চৌধুরী, আপনার কাছে আসতে চাই। এই যে ঘটনা, সেখানে সরকারের তরফ থেকে যখনই প্রশ্ন তোলা হয়েছে যে এমপি আনারের আগের যে তার বিরুদ্ধে অভিযোগ, সেগুলো আসলে কতটুকু বিবেচনা ছিল তাকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে, এবং সরকারের তরফ থেকে বারবারই বলা হচ্ছে তার জনপ্রিয়তা বিবেচনায় নিয়েই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এবং এখন যেহেতু তার মৃত্যু হয়েছে বলে তারা মনে করছেন, এই মুহূর্তে এই আলোচনাগুলো, বিশেষ করে বিএনপির তরফ থেকে যখন অভিযোগগুলো তোলা হয়, সেটা সমীচীন হচ্ছে না। সেই ব্যাপারে আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, একজন মানুষ, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা সক্রিয়তা আছে। একজন মানুষ মৃত্যুবরণ করলেই বা নিখোঁজ হয়ে গেলেই যে তার কৃতকর্মগুলো আসবে না সামনে, এটা তো হতে পারে না। সে যদি আমি প্রমাণ সাপেক্ষে বলি যে এই যে আনোয়ারুল আজিম, তার 7/8/2008 এই তারিখে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছিল ইন্টারপোলের রেড ওয়ারেন্ট নোটিশ। 4,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগও ছিল। তো একজন মানুষ, তাকে মনোনয়ন দিবে। উনি একটা সময় নকশাল করতেন, পরবর্তীতে যখন যে পার্টি আসছে সেই পার্টি করেছেন, তখন ছোট ছোট পর্যায়ের কর্মী বা নেতা ছিল এলাকার, সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু একটা সংসদ সদস্য, একজন আপনার কমিশনার, স্থানীয় একটা কমিশনার, মানে এ পাড়া ও পাড়া ভোট দেয়, স্বতন্ত্র দাঁড়ালেও ভোট হয়। আগে স্বতন্ত্রই ছিল, কোনো মার্কা ছিল না। সেইখানে আর সংসদ সদস্য, দুটার মধ্যে কিন্তু পাহাড় সমান ব্যবধান। একটা জাতীয় সংসদ সদস্য মানে তাকে তার নামের সাথে মাননীয়,
সে মহাজাতীয় সংসদের মানে একটা দেশের আইন প্রণেতাদের একজন, যারা এই দেশটাকে তুলে ধরে। সেই জায়গায় একটা ইন্টারপোলের রেড ওয়ারেন্ট খ্যাত একজন মানুষকে মনোনয়ন দেওয়ার আগে এটা চিন্তা করবেন। আপনি জানেন যারা ক্যাডার থাকে, সন্ত্রাসী থাকে, তাদের কিছু লোককে তারা পুষে, সেইখানে তাদের একটা ওই মানুষগুলোর জন্য একটা জনপ্রিয়তা লোক দেখানো হয়। সেই জনপ্রিয়তা কিছু ফ্যামিলি পরিবার পুষলে সেই জনপ্রিয়তাটা যদি কাজে লাগায় নেগেটিভ জনপ্রিয়তাটাকে, সেটা অন্য জিনিস। সেটা তো যারা মনোনয়ন দিবে সর্বোচ্চ একটা দল থেকে তার মিনিমাম অতীতটাকে জানবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। এখন আপনি দেখেন কেউ বলছে এখন যখন উনি মিসিং হলো, আমি মিসিং বলছি এই কারণে এখন পর্যন্ত কোনো প্রুভড হয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তখন কিন্তু তাদের সম্পর্কে বলা হয়েছে, অ্যারেস্টটা দেখানো হয়েছে এটা নিখোঁজ এমপির কে পাওয়ার টার্গেট নিয়ে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। সো দ্যাট আমি এখনো তাকে মৃত বলতে পারি না। আমি যদিও 2 দিন আগে পর্যন্ত সেটা বলেছি, কারণ অনেক রকম ওই চলিতেছে সার্কাসের মতো, নাটকের পর নাটক, আপনার স্ক্রিপ্ট সমানে বদল হচ্ছে। সকালে যদি হয় যে ফ্লাশ করে দেওয়া হয়েছে বাথরুমে, বিকালে হচ্ছে যে তাকে আপনার সেফটি ট্যাঙ্কার থেকে তার মাংসপিণ্ড পাওয়া গেছে। আমি যদি আপনাকে বলি যে আজ থেকে 6-7 দিন আগে যেটা আসামির কথা মতো যে টুকরা টুকরা করে কেউ বলেছে 80 টুকরা করে হলুদ মরিচ মাখানো হয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে, সেগুলো কোথাও কোনো টুকরার গন্ধ নামগন্ধ খুঁজে পাওয়া যায় নাই। কুকুর দিয়ে চেষ্টা চলছে, মানুষ দিয়ে চেষ্টা চলছে, 2 দেশের বাঘা বাঘা গোয়েন্দা কর্মকর্তা কর্মচারীবৃন্দদের দিয়ে দেখা হয়েছে, কিছুই মেলে নাই। এখন আজকে সেপ্টিক ট্যাঙ্কারে যখন আমরা 4 কেজি ওজনটা পেলাম, তখন কিন্তু আরেকটা সন্দেহের উপর আরেকটা সন্দেহ যে এতদিনে ওই মাংসপিণ্ডটা কি গলে নাই, পচে নাই। আপনি যেটাকে নাটক বলছেন বা একটা কাহিনী লেখা হয়েছে বলছেন, সেটা করে কার কি লাভ হচ্ছে? এটা কি সরকারি দিন শেষে বিব্রত হচ্ছে না? আমার সেটাও কথা, সেটার এটা বের হবে, সময় হলেই বের হবে। কারণ আপনি নিজেই বলেন, আমি বলবো কেন, এই জায়গাটা আপনি নিজেকে দাঁড় করান। আপনি 10 দিন আগে বা 7 দিন আগে যখন একটা মাংসপিণ্ড, 7 দিন, আমরা তো নারী রান্নার বাড়া করি, একটা মাংস এ বেলাটা ও বেলা সন্ধ্যাবেলা পচন ধরে, সকালেরটা পরের দিন ওটার অবস্থায় থাকে না, 3 দিন পরে তো যাচ্ছে তাই। তো সেইখানে আপনার এই এতদিন মাংসপিণ্ডটা কিভাবে থাকে? যদি তাকে বিভিন্নভাবে সিস্টেম করে রাখা হতো একটা কথা ছিল। এটা তো আপনার সেপটিক ট্যাঙ্কারে পানির মধ্যে থাকলে, নোংরার মধ্যে থাকলে তো এমনিই পচে গলে যাবে। যাই হোক, তবুও যদি বের হয় সেটা কথা, নইলে তো তার লাইফটা অনিশ্চিত হিসেবেই যাবে। কারণ সে কতদিন এই সংসদ সদস্য, তার ওইটা খালি বলা যাবে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত প্রমাণ না হবে। 7 বছর এটা হ্যাঁ, এটা গেল একটা দিক। আরেকটা দিক হলো যে আপনার দেখেন বাংলাদেশটা কোথায় গিয়ে পড়ছে। একটা সময় ক্ষমতাসীনদের কাছে আমরা যারা আমজনতা, সাধারণ মানুষ, তারা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়েছি। এমনকি মায়েরা চেয়েছিল আমার সন্তান যেন, আমার সন্তানের লাশটা ফেরত দেওয়া হোক। আজকে দেখেন সময়ের পরিবর্তনে এই সরকারি ক্ষমতায় আজকে একজন সংসদ সদস্যের লাশটাকে এইভাবে 2 দেশ মিলে তন্ন তন্ন করে খুঁজে ফেরত পাওয়ার চেষ্টা করছে। এটা আমি এটা কাউকে কিছু বলছি না, আমি শুধু বলছি নেচার অফ রিভেঞ্জের কথা। এটা আমি দুঃখ থেকে বলছি সমস্ত বাংলাদেশের হয়ে, যাদের মারা বেঁচে আছে, যাদের সন্তানরা এইভাবে চলে গেছে, যাদের লাশ পাওয়া যায় নাই। আমি ইলিয়াস আলীর ফ্যামিলির কথা বলছি, আমি চৌধুরী আলমের ফ্যামিলির কথা বলছি, এরকম আমি বলছি। তো সেই জায়গায় আপনার দেখেন প্রথমে কি করলো, আসবো আবারও একটু এই ফাঁকে ডক্টর হাবিব মিল্লাতের কাছ থেকে আসতে চাই। এই যে পরিস্থিতি এখন পর্যন্ত আসলে তদন্ত চলছে, স্বাভাবিকভাবে অনেক প্রশ্ন সামনে আসছে এবং এক এক সময় এক এক ধরনের ঘটনা যেটা আসছে, যেটা নীলুফার চৌধুরী মনি একটু আগে বলছিলেন, এই যে বিভিন্ন ধরনের ঘটনা সামনে আসছে, কখনো সংসদের তরফ থেকে তাকে মৃত করে তথ্য সরিয়ে নেওয়া হচ্ছে, আবার সেখানে তথ্য যোগ করা হচ্ছে। এই মুহূর্তে আসলে আমরা তার সম্পর্কে কি সিদ্ধান্তে আসছি? তিনি কি আসলেই আমরা ধরে নিচ্ছি মারা গেছেন, নাকি সেটা আসলে এখনো তদন্ত সাপেক্ষ? ধন্যবাদ আপনাকে। যদিও আমি ডাক্তার, কিন্তু আমি ফরেনসিক বিশেষজ্ঞ নই। যদিও আমাদের মেডিকেলে 1 বছর ফরেনসিক মেডিসিন পড়তে হয়েছে, কিন্তু আজকে টিভি টক শোতে যেভাবে ফরেনসিক এক্সপার্টদের মতামত শুনছি, তাতে তো মনে হয় যা পড়ে গেছি তা ভুলে গেছি আসলে, অথবা যা জানি তা আসলে ঠিক না।
ফরেনসিক মেডিসিনে এভাবে বলা হয়ে থাকে যে এইটা শুধুমাত্র যে কোনো শরীরের সামান্যতম অংশ ডিএনএ এর মাধ্যমে কিন্তু আজকাল পরীক্ষা করে বলা সম্ভব যে এটি তার শরীরের অংশ কিনা। আরো অনেক ডিটেলস সেটা না, আপনারা একটা ব্যাপার খেয়াল করে দেখেন, এটা কিন্তু বাংলাদেশের গোয়েন্দা বাহিনী প্রথম 3 জন মানুষকে বাংলাদেশে অ্যারেস্ট করে তখন থেকে সূত্রটি পায়। এবং পত্রপত্রিকা দেখেছেন আপনারা যে তাদেরকে বিভ্রান্ত করার জন্য 2-3 ধরনের কথা বলেছে তারা। এটাই স্বাভাবিক, খুনিরা কখনোই প্রথমে সত্য কথা বলে না, যখন সব দিক দিয়ে বিবেচনা করে দেখে যে সত্য কথা না বললেই নয়, তখন আসলে সত্য কথা বেরিয়ে আসে এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স মিলিয়ে সমস্ত সত্য কথা দেখা যায়। এটা খুবই দুঃখজনক তাকে যেভাবে হত্যা করা হয়েছে। এবং আপনি জানেন যে আমরা আসলে খুবই মর্মাহত। হ্যাঁ, আমরা তার অতীত নিয়ে কথা বলতে পারি, তার কর্মকাণ্ড নিয়ে কথা বলতে পারি, কিন্তু এর চেয়ে অনেক ভয়ঙ্কর লোকেরও আমরা এই ধরনের মৃত্যু চাই না। আসলে আমরা চাই প্রত্যেকটি মানুষেরই যদি অপরাধ করে থাকে তারপর স্বাভাবিক মৃত্যু, সেটা যদি অপরাধে ফাঁসি হয় সেটি আলাদা কথা। আপনি চিন্তা করে দেখেন, আসলে বলা উচিত না মানুষের মৃত্যুর পর লাশ পাওয়া যায় না, এই নিয়ে আসলে হাসি ঠাট্টা করা কিনা, কার কখন কোথায় মৃত্যু হয় তা তো আমরা বলতে পারি না, এবং কার লাশ কখন খুঁজে পাওয়া যাবে কখন খুঁজে পাওয়া যাবে না সেটাও আমরা বলতে পারি না। আসলে এটা আল্লাহ তাআলা তার জন্য নির্দিষ্ট করে রেখেছেন। আমি বলতে চাইনি যে জিয়াউর রহমান যখন মারা গেল তার লাশও কিন্তু খুঁজে পাওয়া যায় না, পরবর্তী যে কফিনে কি আনা হয়েছে আমরা এখন পর্যন্ত জানি না। এই কথাটা একদমই বলা উচিত না, আমি দুঃখিত। কিন্তু মানুষজন আজকাল না বিবেক বুদ্ধি সব হাবিয়ে ফেলেছে। আমি জানি সে যদি চোরাকারবারি হয় তার চোরাকারবারি হিসেবে শাস্তি হওয়া উচিত, সে যদি হুন্ডির ব্যবসা করে থাকে আইন অনুযায়ী বিচার হওয়া উচিত, বাংলাদেশের বিচারে তার বিচার হওয়া উচিত, কোনো সন্দেহ নেই। এবং এটা যদি কারো চোখের বাইরে দিয়ে চলে থাকে, কেউ যদি ইচ্ছাকৃত করে থাকে, তাদেরও সে ব্যাপারে দায়বদ্ধতা আছে, বাংলাদেশের দায়বদ্ধতা। আপনি চিন্তা করে দেখেন যে ওয়েবসাইট থেকে কেন, কারণ আমরা স্বাভাবিক এই ধরনের ঘটনা, মাননীয় স্পিকার কিন্তু বলেছেন, আপনি যদি খেয়াল করে থাকেন, যে ইতিপূর্বে এর কোনো নজির নাই পার্লামেন্টের ইতিহাসে। কারণ আমরা ভেবেছি মারা গেছে, তারা স্বীকার করেছে মারা গেছে, পার্লামেন্ট থেকে ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরে দেখা গেছে যে আপনি যে 7 বছরের কথাটি বললেন, ওইটা আইনের ক্ষেত্রে সত্য 7 বছর, যে 7 বছর পরে তার যে ডেথ সার্টিফিকেট সেইটা দেওয়া যাবে, কিন্তু সংসদ সদস্য খালি হওয়ার জন্য 7 বছর অপেক্ষা করার দরকার নেই। 5 বছর পর যদি সংসদ পরিবর্তিত হয় তখন ওই 5 বছর পরে নতুন কেউ আবার নমিনেশন দিবে, নতুন কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে, তার জন্য 7 বছরের কিছু না। ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, ভারত পশ্চিমবঙ্গের নিয়ম অনুযায়ী 7 বছর পর এইটি কোর্টে উঠবে, কোর্ট কাউকে নিয়োগ করবে একজন ঊর্ধ্বতন একজন তদন্ত করার জন্য, তদন্ত এসে সে যে রিপোর্ট দিবে সেই রিপোর্টে যদি সে মনে করে মৃত্যু হয়েছে তাহলে তার জন্য মৃত্যু সার্টিফিকেটটা ইস্যু করবে। এটা হচ্ছে ভারতের নিয়ম, বা এই জন্য 7টি বছর বলা হয়। কিন্তু সংসদ সদস্য জন্য 7 বছর নয়, সংসদ সদস্য পদের জন্য আসন শূন্য হয়ে যাবে এই 5 বছর পর অটোমেটিক্যালি। সে বেঁচে থাকলেও হবে, মারা গেলেও হবে, পাওয়া না গেলেও হবে, নিখোঁজ হলেও হবে। তো আমরা আসলে আরো কিছু কিছু কথা ভুলে যাই। আমরা যখন ইতিহাস, আমি আসলে বলতে চাই না তার ব্যাকগ্রাউন্ড কি, আমি জানি না, সে নকশাল করতো আমি জানি না, কোনো পত্রিকা আসলে দেখিনি কখনো। তবে সে যে বিএনপি করতো এটা প্রত্যেকটি পত্র পত্রিকায় এসছে, তাতেও আমি দোষ দিই না। বিএনপি করলেই যে খারাপ হবে সেই কথা আমি বলিনি, কিন্তু যখন আমরা কোনো ইতিহাস বলতে যাব তখন বলতে পারবো না বিভিন্ন দল করে পরে আওয়ামী লীগে জয়েন করে, বা উচিত ছিল বিএনপি করে জয়েন করেছে, বিএনপি সব লোক খারাপ এটা তো বলি নাই আমি, কিংবা আওয়ামী লীগের আমরা সবাই ধোয়া তুলসীর কথা, এ কথাও আমি বলিনি। আমি বলেছি যখন কোনো কথা বলবো তখন যেন কথাটা সত্য হয়ে থাকে, তাহলে জনগণ বিভ্রান্ত হবে না এবং আমরাও তথ্য দিয়ে কথা বলার সুযোগ পাবো। আসলে একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চেয়া মুক্তবাক। আজকে যে প্রসঙ্গগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, বিশেষ করে জেনারেল আজিজ এবং আইজিপি বেনজির আহমেদ, তাদের প্রসঙ্গে বিএনপি এবং আওয়ামী লীগের নেতারা কিছু কথা বলেছেন, তার অংশবিশেষ আমরা দেখে নেব। সেনাপ্রধান আজিজের কথা বলছেন, আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়, কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে। আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। তা আগে ঠিকই বলেছেন বজলু ভাই, যে প্রথম প্রত্যেকটা আপনার করা উচিত, শুধু একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা। আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই।
অপরাধী যে কোনো লোক হতে পারে 17 কোটি মানুষের দেশে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকার তাদের অপরাধকে অস্বীকার করে তাদেরকে পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। নীলুফার চৌধুরী, আপনার কাছে আসি পর্যায়ে এই যে কথাটা জনাব ওবায়দুল কাদের বলছিলেন যে সরকারের দায়িত্ব হচ্ছে গিয়ে যারা অপরাধ করছে তাদের ব্যাপারে তদন্ত করা, এবং সেটা করলেই সরকারের দায় থেকে তারা মুক্তি পান, এবং দুদকের যে তদন্ত শুরু হয়েছে বেনজির আহমেদের ব্যাপারে সেটা করেই আসলে সরকারের দায় অনেকটা শেষ হচ্ছে, এবং এরপরে আইন তার প্রক্রিয়া মতো চলবে, এদের বিচার। আমি আপনাকে যদি ওই কথার মানে সুর ধরে বলি যে সরকার তো এই সরকার 4 টার্ম বাই হোপ অ্যান্ড বাই ক্রোপ। আজকে কেন সরকার এটা বের করছে? এতদিন কোথায় ছিল? বেনজির অবসর নিয়েছে, তাও 2-3 বছর হয়ে গেল। তো সেইখানে তার অবসরের সময় হবে কেন? সে তো অবসরের পরে এত কিছু কিনে নাই, সে চাকরিতে থাকা অবস্থায় এত কিছু করেছে, একদিনে 4টা ফ্ল্যাট কিনেছে। তো আপনার মনে করেন এগুলো কি সরকারের দৃষ্টিগোচর হয় না? হয় নাই। তো আজকে তারা কিসের ভয়ে এইরকম করছে? তাদেরকে তাদের জীবনের উপর দিয়ে গিয়ে, যেটা বিএনপির মহাসচিব বলেছেন যে চারপাশে এরকমই ভরপুর। আপনার মনে পড়ে যে ক্যাসিনোর যে কতগুলোকে ধরা হলো, কয়জনের জেল হয়েছে বলেন তো? আর কয়জন জেলখানায় আছে ক্যাসিনোর? প্রতি রাতে 100-200 কোটি টাকা উঠতো ঢাকার আকাশে বাতাসে। সেইখানে তারা কোথায়? তারা তো দিব্যি আছে এখন। তো কারোরই তো কোনো এগুলার কিছু হয় না। এগুলো কয়দিন লাফালাফি করবে, দেখাবে সরকার এখন চাপে আছে, বিদেশিদের চাপে আছে, আমেরিকার চাপে আছে, এই জন্য দেখাচ্ছে। বেনজিরকে আপনার যদি বলেন যে নিষেধাজ্ঞা দিয়েছে আরো 2 বছর আগে, 2.5 বছর আগে, তা আজকে কেন এটা এরকম আসে? কিংবা আপনার এই সেনাপ্রধানের আপনার আল জাজিরাতে অল দ্য প্রাইম মিনিস্টার মেনে পুরোটা দেখানোর পরে বলেছে কি তখন সরকার, এই সরকারই তখন বলেছে যে এটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে বাংলাদেশের কেউ আমাদেরকেই বুঝাইছে আঙ্গুল তুলে, এরকম বুঝাইছে। আজকে যখন আসছে এখন কেন তারা এই কথাগুলো বলছে? এটা কি তারা জানে না? আমি যদি বলি যে এইখানেও তাদের অনেকগুলো এখানে তাদের হিসাব আছে। আপনার কি মনে হয় আগে কেন করেনি, এখনই বা কেন করছে? এখন করছে তো এই চাপটা দেখানোর জন্য, বিদেশিদেরকে যারা নিষেধাজ্ঞা দিচ্ছে তাদেরকে বোঝানোর জন্য যে দেখো তোমরা বলেছো আমরা বিচার করছি। এটা একটা জাস্ট আর কিছুই না, এটা আপনার দৃষ্টির মধ্যে এইটুকু আছে, এইটুকু দেখানোর। তারপরেই আবার দেখবেন যে আজকে আপনার রাফসানদা ছোট ভাই আসতেছে, তো কালকে আপনার আনোয়ারুল আজিম আসতেছে, পরশুদিন আরেকটা দিয়ে আরেকখানে চলে যাবে। এই ফাঁক ফোকরের মধ্যে বেনজির কিন্তু কিওর হয়ে বের হয়ে যাবে। তো এইখানে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করব আমরা এখন অবসরপ্রাপ্ত নিয়ে চিন্তা করছি না, এটার হিসাবের জায়গায় হোক, কিন্তু যারা এখনো আছে, যারা চারপাশে লুটপাট চলছে, চারপাশে আপনার মনে আছে যে ফরিদপুরে একটা ছাত্রলীগের বাসা থেকে, ছাত্রলীগের নেতার কাছ থেকে 2000 কোটি টাকা পাওয়া যায়। এটা আমার কথা না, এটা পত্রপত্রিকা লিখেছে, দেখিয়েছে আপনার। তাহলে ওই বিচারটা কি হয়েছে? ওই বরকতরা আপনার জেলখানায় আছে এই পর্যন্ত। এটা কি কোনো বিচার হলো? বিচার কি হয়েছে? ফাইনাল বিচার কি হয়েছে? এতগুলো টাকা কোথা থেকে আসলো, কোথায় গেল? এরকম লক্ষ লক্ষ হাজার বাংলাদেশের কোটিপতিদের সংখ্যা কত, ওইটার হিসাবটা করলেই তো বের হয়ে যায়। ওই হিসাবটা করলেই তো বের হয়ে যায় যে কে কতটা নিয়েছে, কার কাছে কতটা আছে, কে কতটা বিদেশে পাচার করছে। যতগুলো বিদেশে বাড়ি পাওয়া যাচ্ছে, বেগমপাড়া, শেখপাড়া, সেগুলো খুঁজলেই তো বের হয়ে যায় যে কার কত টাকা বাইরে আছে। এটা বের করা এখন কোনো ব্যাপারই না। এখন কি করছে সরকার? আপনার এই রাগঢাক করার জন্য আপনি দেখেন আজকে 2 মাস প্রায় বাংলাদেশ ব্যাংকে কোনো সাংবাদিক ঢুকতে দেয় না, কোনো সাংবাদিক ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা কি এখানে কোন স্বচ্ছতাটা কাজ করছে? একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকে কি ঘটনা ঘটছে সমস্ত বাংলাদেশকে এটার বাইরে রাখা হয়েছে। এই বাইরে রাখা, এটা আমরা এখন বলছি, এখন এটার উত্তর দিবে না। আপনি দেখেন যখন আমরা যদি বলি পিটার হাস, আপনার একটা দেশের রাষ্ট্রদূত, সে সেন্ট্রাল ব্যাংকে কি করে? নিশ্চয়ই কোনো ঘটনা না ঘটলে তো তার যাওয়ার কথা না, ওটা তো দেখার মতো কিছু জিনিস না। ওই টাকা তো এমনিও দেখা যায়। ওইখানে কি এমন আছে যে দেখতে হবে যে যেটার জন্য আমেরিকার রাষ্ট্রদূতকে ওইখানে যেতে হলো? তো এই জিনিসগুলো আমাদেরকে ভাবায়। আমরা যখন বলি একটা দেশপ্রেমিক
নাগরিক হিসেবে যখন কথা বলি তখন আমাদের কথাগুলোকে কোনো গুরুত্বই দেওয়া হয় না, বরং এটা বিএনপির দোহাই দিয়ে একখানে পাঠিয়ে দেওয়া হয়। যত কথা আমরা বলেছি ওই কথাগুলোই তো এখন জিও পলিটিক্সের অন্য দেশগুলো বলছে। যখন ওরা বলছে তখন বলে দেখেন আমরা তো বিচার করছি। এই 1-2 জন বেনজির আর 1-2 জন আপনার কি বলে সেনাপ্রধানের বিচার করলে হবে না। সেনাপ্রধান তার ভাইদেরকে লিগ্যাল করছে, লিগ্যাল করার সময় কার কার সিগনেচার ছিল আপনি খেয়াল করেন, ওইখানে পেপারে আসছে যে সিগনেচার, এই সিগনেচারগুলো দেওয়ার পরে যখন ফরেন মিনিস্ট্রিতে গেছে ফরেন মিনিস্টার তখন সিগনেচার দিয়ে দিয়েছে। যখন পাসপোর্ট তারা নকল করে, আলাদা নাম দিয়ে পাসপোর্ট বের করে, এবং এই পাসপোর্ট বের করতে $5 লক্ষ অধিক টাকা খরচ করেছে আরেক দেশের পাসপোর্ট বানাতে। এই টাকাগুলো ওই জেল খাটা দাগি আসামিরা কোথায় পেল? এই প্রশ্নগুলো যদি সাধারণ মানুষের মাথায় থাকে তাহলে সরকারের মাথায় থাকে না, এটা তো কেউ বিশ্বাস করবে না, এটা তো অবিশ্বাসের কোনো কথা না। তো সেই জায়গায় আপনার সরকার এই জিনিসগুলো তারা দেখবে না, কারণ এই সরকারকে 18 নিশিরাতের ভোটের পাশ করানোর দায়িত্ব ছিল এই বেনজির, এই পাশ করানোর দায়িত্ব ছিল এই সেনাপ্রধান সেই দিন বলেছিল যে আমার জীবদ্দশায় আমি 18-র মতো এত ভালো নির্বাচন দেখি নাই। যে এখান থেকেই তো বোঝা যায় যে কি কারণে তারা তাদেরকে ইউজ করেছে। এখন ইউজ শেষ, এখন তারা ধরা খাইলে তুমি খাও, আমার এখন কিছু করার নাই, এখন চাচা আপনা যান বাঁচা। এই আপনা যান বাঁচাইতে বাঁচাইতে আমরা কিন্তু এখন আর ওই সেনা প্রধান আর প্রধান দেখতে চাই না, আমরা এখন মেন পালের গুদা, যেটা পালের গুদাদের খবর জানতে চাই। জি ধন্যবাদ ডক্টর হাবিবুর মিল্লাত, আপনার কাছে আসতে চাই। জেনারেল আজিজ বা সাবেক আইজিপি বেনজির আহমেদ এরা বিচ্ছিন্ন নন, বরং একটা বৃহত্তর ব্যবস্থার অংশ, যেটার কথা নীলুফার চৌধুরী বলছিলেন, যেখানে আরো অনেক দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা রয়েছেন, তাদের ব্যাপারে আওয়ামী লীগ কিছু করছেন, এটা হচ্ছে তার অভিযোগ। আপনি কি বলেন এই ব্যাপারে? প্রথমত অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দুর্নীতি আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর দুর্নীতি যে এই দুইজনই করেছে আর কেউ করেনি দলমত নির্বিশেষে, সেটাও কিন্তু সঠিক নয়। সুতরাং বাংলাদেশে আছে দুর্নীতিবাজ, এটা অস্বীকার করার কোনো কারণ নেই, যেমন পৃথিবীর সব দেশগুলোতেই আছে। কিন্তু আপনাকে দেখতে হবে যে দুর্নীতির কথা প্রকাশ পায় কোন সরকারের সময়, দুর্নীতিবাজদের আইনের আওতা হয় কোন সরকারের সময়, জনগণ এটা ভালো করে দেখছে। একজন পুলিশ আইজিপি তিনি তার ক্ষমতাকালীন সময়ে এত সম্পদ কিনবেন, এটা স্বাভাবিকভাবে তদন্তের দাবি রাখে, কোনো সন্দেহ নেই। আমি জানি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কিন্তু অপরাধী হিসেবে বলাটা ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না সেটা প্রমাণিত হবে। তবে যে দৃষ্টিতে আমাদের কাছে স্বাভাবিক মনে হয় যে এটা আসলে অস্বাভাবিক, কোনো সন্দেহ নেই। আর জেনারেল আজিজের যে ব্যাপারটি রয়েছে সেটিও, তার বিরুদ্ধে তিনি রিটায়ারমেন্টে গেছেন, পিআরএল এ গেছেন 2 বছরের আগে, তাই সেই সময় তিনি মুখ খুলেছিলেন, তো তিনি এখনো খুলছেন, তিনি দোষ স্বীকার করছেন না। কিন্তু আমাদের দল থেকেও যেমন বলা হয়েছে, আমরাও ব্যক্তিগতভাবে মনে করি যে ব্যাপারে একটা তদন্ত হওয়া দরকার। এ ব্যাপারে একটা অভিযোগ উত্থাপিত হয়েছে একজন সেনা প্রধান, যারা বাংলাদেশের এই সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ব করি, সেটা শুধুমাত্র এখন নয়, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আপনি শান্তিরক্ষী বাহিনী পর্যন্ত সকলের জন্য 17 জন সেনা প্রধান ছিল, তার মধ্যে একজন সম্বন্ধে যে অভিযোগটা আসছে এটা অবশ্যই তদন্ত হওয়া উচিত, এবং তদন্ত হওয়ার আগে কাউকে অপরাধী করা যাবে না, সেটাও ঠিক। তবে একটা কথা বলে রাখি, পত্র পত্রিকায় যাই এসে থাকুক না কেন, বাংলাদেশের নয় পৃথিবীর কোন দেশের পররাষ্ট্রমন্ত্রীরাই কোনো পাসপোর্টে স্বাক্ষর করেন না বা পাসপোর্ট সংক্রান্ত কাগজে স্বাক্ষর করেন না। এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। এমনকি কেউ যদি বিদেশেও থেকে থাকে, তারও পাসপোর্টটি এম্বাসির মাধ্যমে সেই পাসপোর্টটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু হয়। শুধুমাত্র লাল পাসপোর্টধারী যারা, তাদের পাসপোর্টগুলো ফরেন মিনিস্ট্রির মাধ্যমে তাদেরকে সরবরাহ করা হয়, এটি হচ্ছে। সুতরাং ফরেন মিনিস্টার কোথায় স্বাক্ষর করেছেন না করেছেন একটু হিসাব করে কথা বলতে হবে। তো যে কথা বলছিলাম, আসলে পেপারে যা দেখেছি তাই বলছি, আসলে না, আইন জানা উচিত। প্রাক্তন সংসদ সদস্য, এখানে আইনের তো কোনো কথা না, আমি পেপারে সংসদ সদস্য, পত্রিকায় যা দেখবেন তাই বিশ্বাস করবেন, এই জন্য তো টকশোতে লোকজন বিশ্বাস হারিয়ে ফেলেছে। তো যে কথা বলছিলাম, তথ্য আসলে সঠিক হওয়া দরকার। আমি টকশোতে আসলে উনি একটু ফরিদপুর সম্বন্ধে কথা বলে আরাম পান, কারণ আমার সাথে ফরিদপুরের একটা আত্মীয়তা আছে। তো যে যার কথা বলা হয়েছে 2000 কোটি বা 200 কোটি বা যে 1000 কোটি টাকার কথা বলা হয়েছে, সে কিন্তু কোনো ছাত্র নয়
যে বরকতের নামটা আমি উচ্চারণ করিনি, সেই উচ্চারণ করেছে, সে কিন্তু কোনোদিন এর মধ্যে ছাত্রত্বের সীমা অনেক আগেই পেরিয়ে গেছে। সুতরাং যদি কোনো কারোর বিরুদ্ধে কথা বলতে হয়, তথ্য সমৃদ্ধ হলে ভালো হয় সবচেয়ে। কিন্তু সভাপতি এখানে অর্থমন্ত্রী একটা কথা বলেছেন যে জেনারেল আজিজের ব্যাপারে যদি কোনো ব্যবস্থা নিতে হয় সেটা সেনাবাহিনী করবে, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ যেগুলো বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা আদায় করে নেয়ার ব্যাপারে ক্ষমতার অপব্যবহার কিংবা সামরিক ক্রয়, এইগুলো কি কোনোটাই সেনাবাহিনীর এখতিয়ারের মধ্যে পড়ে? প্রথমত দুটো কথা আপনাকে শুনতে হবে। একটি হচ্ছে যে সেনাবাহিনীর যে রেগুলেশন গুলো রয়েছে, সেনাবাহিনীতে থাকা অবস্থায় যদি কারো নৈতিক স্খলন হয়ে থাকে বিভিন্ন কারণে সেনাবাহিনী সংক্রান্ত, সেটি এখানে বিচার হতে পারে। আর দ্বিতীয়ত, সেনাবাহিনী থেকে রিটায়ারমেন্টের পরে একমাত্র প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্টের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইমিউনিটি আছে। তাছাড়া সকলেরই যে কোনো আদালতে যে ধরনের অপরাধ করবে সেই ধরনের আদালতে তার বিচার করবে। আমি জানি না উনি যে কথাটি বলেছেন সেটি তিনি কি মিন করেছেন, কথাটি আমি পত্রিকায় দেখেছি, টিভিতেও শুনেছি। আপনি যেটি বলেছেন সঠিক, কিন্তু উনি কি হিসাবে বলেছেন আমি আসলে বলতে পারবো না। আমার মনে হয় ওনাকে যদি আপনারা ব্যক্তিগতভাবে কথাটি জিজ্ঞেস করেন তাহলে ভালো হয়, যে আপনারা একটু ব্যাখ্যাটা দিবেন কি, তাহলে কিন্তু আর একটু ভালো হয়। কিন্তু আমরা যতদূর জানি, যদিও আমি আইন বিশেষজ্ঞ নই, তবু আমি আইনজ্ঞদের সাথে এবং আর্মির সাথে কথা বলে যতটুকু জেনেছি যে দুটো ভাবে হওয়া সম্ভব, এবং বিভিন্ন অপরাধের জন্য বিভিন্ন আদালত বা বিভিন্ন মামলা হওয়া দরকার যদি উনি করে থাকে। জি, ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসতে যে পর্যায়ে এই যে ঘটনাগুলো ঘটছে এবং যখন ঘটছে সেই সময়গুলো নিয়ে আসলে প্রশ্ন উঠছে যে এরা যখন ক্ষমতায় ছিলেন বা সদ্য ক্ষমতা থেকে অবসরে গেছেন তখন কেন প্রশ্নগুলো ওঠেনি, এখন কেন উঠছে, এবং আসলে দিনের শেষে কি তারা বিচারের সম্মুখীন হবেন কিনা, নাকি এই তদন্ত এবং তদন্তের পরে একটা সময় মানুষের ভুলে যাওয়া, এটার উপরেই তারা ভরসা করে রয়েছেন? ধন্যবাদ। প্রথমত ছিল বিষয়টি, এই তিনজনের বিষয়টি, সাবেক কি বলে এমপি আনোয়ারুল আজিম, সাবেক আইজিপি বা সাবেক সেনাপ্রধান, কোনোটাই এটার তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ আসছে এটা কিন্তু পাল্টাপাল্টি বা বিতর্কের বিষয় নয়। তাদের বিরুদ্ধে এই অভিযোগ আসছে। সাবেক সেনাপ্রধানের উপর যুক্তরাষ্ট্র বলেছেন যে উল্লেখযোগ্য দুর্নীতি, নির্বাচনকে প্রভাবিত করা এবং ক্ষমতা ব্যবহার করে কি বলে সেখানে ঠিকাদারি নেওয়া ইত্যাদি। এখন যদি এটা না হয়ে থাকে তাহলে বাংলাদেশ সরকারকেই কিন্তু প্রমাণ করতে হবে, অথবা তাকেই প্রমাণ করতে হবে যে এটি সত্য নয়। কিন্তু আজকেই পত্রিকায় দেখলাম যে তিনি তার ভাইয়ের ভুয়া নামে যে পাসপোর্ট সেটা সেখানে তিনি সুপারিশ করেছেন। আর সুতরাং এটি তো প্রমাণিত যদি হয়। এখন সরকারকেই করতে হবে। যদি সেনাবাহিনী তো সরকারের বাইরে না, সেনাবাহিনী করলেও কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশেই সেনাবাহিনী কোনো ব্যবস্থা নেবে। যদি যেটা মিল্লাত ভাই বললেন ঠিকই যথার্থ, যে সেনাবাহিনীর ভিতরে তার দায়িত্ব পালন করে, সেনাবাহিনীর ভিতরে যদি কোনো অনিয়মের ঘটনা ঘটে, দুর্নীতির ঘটনা ঘটে, সেটা তারা এখন যারা আছে, এখন সেক্ষেত্রেও একটা প্রশ্ন আছে, তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, এখন যারা আছেন তারা করতে কতটা সাহস পাবেন বা কতটা করতে রাজি হবেন। সেক্ষেত্রে আমি মনে করি নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে এই তদন্ত হওয়া উচিত। যদি অন্যায় করে তার বিচার হওয়া উচিত। কারণ আমাদের সাবেক সেনাপ্রধানের কারো বিচার হয়নি তা কিন্তু না। সাবেক প্রধান জেনারেল হারুনুর রশিদ, তার কিন্তু অবশ্য সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার পরে, দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে কিন্তু তার ডেস্টিনির সাথে তার সম্পৃক্ততার কারণে তার কিন্তু তাকে অভিযুক্ত হতে হয়েছে এবং তার বিচারও হয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে কোন আমলে কতটা হয়েছে, কোন আমলে হয়নি, এই বিতর্কের চেয়েও বোধহয় বড় বিষয় যদি আজকে একজনেরও বিচার হয়, সেটাকে আমরা সাধুবাদ জানাবো এবং একই সঙ্গে বলবো যে অন্যদের হচ্ছে না কেন। কারণ আমাদের যে ক্ষমতা কাঠামো, এই ক্ষমতা কাঠামোর মধ্যে সেটা যে আমলেই হোক, ক্ষমতা কাঠামোর মধ্যে একটি দুর্নীতি প্রবণতা আছে, এবং সেটি ব্যবহার কি বলে এই ক্ষমতার চর্চা তো করে থাকেন, সাবেকরা করেছেন, বর্তমানে করেছেন কিনা সেটি, কিন্তু সরকারের যেটা দায়িত্ব
এই যে সেনাবাহিনী প্রধান বা পুলিশ প্রধান বা এসব গুরুত্বপূর্ণ যারা দায়িত্বে থাকেন, এমনকি সংসদ সদস্য, তাদের ব্যাপারে কিন্তু রাষ্ট্রের একটা নজরদারি থাকে। একটু আগে নীলুফার চৌধুরী যেটা বলছিলেন যে এই জেনারেল আজিজ বা বেনজিরদের ঘাড়ে ভর করেই আওয়ামী লীগ নির্বাচনের বৈতরণী পার হয়েছে এবং তারা ক্ষমতায় আছে, ফলে তাদের সাথে তাদের স্বার্থের একটা বেশ গভীর যোগাযোগ আছে এবং সে কারণে এদের দিন শেষে বিচার হবে বলে, বা আরো অনেকে যারা এরকম ঘটনার সাথে জড়িত তাদের বিচার হবে বলে তিনি মনে করেন। যদি ওই নির্বাচন, এটি তো রাজনৈতিক কি বলে বিশ্লেষণ, যদি ওই নির্বাচন 18 সালের নির্বাচন না হতো আর যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আসছে এবং এটা সত্য, তাহলে কি বিচার হতো না? তাহলে কি ওই সরকার দায়ী থাকতো না? নির্বাচনের বিষয়টি, যদি কারচুপি নির্বাচন বলি, পাতানো নির্বাচন বলি, নির্বাচনের বিষয়টি একটি মানে বিষয়, একটি প্রবণতা। আর অন্য প্রবণতা একজন ব্যক্তি। এখন ওই নির্বাচনের সাথে ওই নির্বাচনের সঙ্গে জড়িত, তাহলে সবাই কি দুর্নীতি করেছে? তাহলে তো লাখ লাখ লোককে এই দুর্নীতির দায়ে অভিযুক্ত করতে হবে, কারণ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে কয়েক লাখ লোক জড়িত থাকে। বিষয়টি হচ্ছে আমরা রাষ্ট্র ব্যবস্থাটাকে যে গভীর খাদে চলে গেছে সে তাকে উত্তরণ ঘটাতে চাই কিনা, এই সাবেক সেনাপ্রধান বা সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা যদি তার সেই চেষ্টার কোনো অংশ হয়ে থাকে, সেটাকে আমরা মনে করি যে এটি ভালো উদ্যোগ। আর যদি হয় লোক দেখানো হয়, আর যেটি নীলুফার আপা বললেন যে ক্যাসিনো বিরোধী অভিযান, তখন তো মনে হয়েছিল যে বাংলাদেশে এই ক্যাসিনোর সঙ্গে যারা যুক্ত তাদের কেউ জেলের বাইরে থাকবে না, সবার শাস্তি হবে, সবাই কি বলে শাস্তি পাবে। কিন্তু আমরা তো পরে দেখলাম যে তাদের কিভাবে দু একজন ছাড়া যে কিভাবে পার পেয়ে গেলেন। এখন পার পাওয়াটা হচ্ছে এই প্রশ্নটা আছে যে, এবং সেক্ষেত্রে বিএনপিরও কিন্তু দায়িত্ব আছে বিরোধী দল হিসেবে, তারা সংসদে নেই, কিন্তু বিএনপি তো বিরোধী দল হিসেবেও কার বিরুদ্ধে কি অভিযোগ বা তাদের কাছে কি তথ্য আছে, আমরা ঢালাও মাঠে বললেই কিন্তু হলো না যে অমুকে অপরাধ করেছে, এই তথ্য প্রমাণ। আমরা তো দেখেছি বিএনপি সরকার প্রথম যে সরকারের সময়, মানে খালেদা জিয়ার নেতৃত্বে, তখন তো সংসদ কার্যকর ছিল, বিরোধী দলের নেতারা তো তালিকা ধরেই করেছিলেন যে কোন মন্ত্রী কোন চাকরির ক্ষেত্রে কি সুপারিশ করেছেন, এবং সেটা তোলপাড় হয়েছিল পার্লামেন্টে। তো সুতরাং সেটা এখন বিএনপি সংসদে নাই, কিন্তু সংসদের বাইরেও তো করতে পারেন, যে সুনির্দিষ্ট অভিযোগ করতে পারেন। এখন এই যে আমরা তো অতীতচারী বেশি হয়ে যায়, আওয়ামী লীগ কোনো কথা বললেই যে বিএনপি আমলে কি হয়েছে, আর বিএনপি কথা বললেই আওয়ামী লীগ আমলে, ঢালাও অভিযোগ না করে মানুষকে স্বস্তি দেন। এই দুর্নীতিতে যে আমরা নিমজ্জিত হচ্ছি রাষ্ট্র হিসেবে, এর থেকে পরিত্রাণ হওয়া দরকার। এখন সেটি সরকার করলে ভালো, যদি না করে তাহলে কিন্তু এই দুর্ভোগ, এই দুর্গতি, এই রাষ্ট্রের ভাবমূর্তি ম্লান হতেই থাকবে। আমরা সেটা কারো কাম্য নয়, কারণ অনেক ক্ষেত্রে সরকার সাফল্য আছে, কিন্তু এই দুর্নীতিবাজদের জন্য সেই সাফল্যগুলো ম্লান হবে কেন? আবার সরকার যদি ভুল পদক্ষেপ নিয়ে থাকে, তাহলে সেই ভুলটাকে আঁকড়ে থাকার কোনো যুক্তি নেই। আর হচ্ছে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হোক, এবং বিচার হতে হলে কিন্তু তথ্য প্রমাণ লাগবে, এবং প্রধান হোতাকে কিন্তু দেশে ফিরিয়ে আনতে হবে, এবং অন্যান্য ক্ষেত্রে যেভাবে তদন্ত হচ্ছে হোক। জি, নীলুফার চৌধুরী যে কথাটা এইমাত্র জনাব সোহরাব হাসান বলছিলেন, যে আপনারা যে বলছেন যে বেনজির এবং আজিজের মতো আরো অনেকে রয়েছেন, এই ঢালাও ভাবে না বলে আপনারা কি দল হিসেবে পারেন না একেবারে সুনির্দিষ্টভাবে যে এই কর্মকর্তা এই দুর্নীতি করছেন সেটা বলে দিতে? দেখেন, আমরা তো অনেক সময় অনেক কিছুই বলেছি, আমরা বলছি এটা না, যেটা সোহরাব ভাই বললেন। আমি যদি ওই ক্ষেত্রে আরেকটা প্রমাণ দিই আপনাকে, যে বদি, চট্টগ্রামের এমপি বদি, তাকে ইয়াবা বদি বলা হয়, তাকে ইয়াবার জন্য এই দুদক কিন্তু তাকে ডেকেছে। দুদক এমন একটা কাজ করে যেটা ওয়াশিং মেশিনের মতো, যে ওটার মধ্যে দিয়ে পরিষ্কার করে বের করে দেয়, তাদেরকে সেভ করে দেয়। বদি যখন অ্যারেস্ট হলো, বদি অ্যারেস্ট হওয়ার পরে 1-2 মাস জেল খেটে বের হলো, তার 10 গুণ তাকে সম্মান দেওয়া হলো। 1,500 আপনার তুরন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত, কক্সবাজার পর্যন্ত তুরন করা হলো। এই তুরনের উপর দিয়ে বদি গেল, এবং পরবর্তীতে সরকার কি করলো, বদিকে মনোনয়ন দিল না, তার চেয়ে আরেক ধাপ এগিয়ে বদির বউকে মনোনয়ন দিল।
তাহলে কি ক্ষমতা কক্ষিগত করে ঘরের ভেতরে রাখলো? তো এই যদি হয় আপনার পুরস্কার আর তিরস্কার, তাহলে তো এইটা বলে কোনো লাভ নাই। কখন বিদেশিরা আপনার কখন তাদের টনক নড়েছে, যখন বিরোধী দল বছরের পর বছর, আজকে 16, 17, 18 বছর, তার মধ্যে 16 বছর এই সরকার ক্ষমতায়, 16 বছর যখন বলছে, এতবার বলার পরে একই কথা আমাদের যে বলে না, যারা প্রতিবাদ করে বলে যে বিএনপির ভাষায় কথা বলে, আসলে তো তা না, যা সত্যি সেটাই যারা বলতে যায়। সেটা যদি সৌরভ ভাই বলে, সেটা সৌরভ ভাই কি তার মানে বিএনপি করে? অসম্ভব, অবশ্যই না। কিন্তু যখনই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবে, তখন কিন্তু সৌরভ ভাইয়ের কথা আমার কথাটা মিলে যাবে। এই মিলে যাওয়ার জন্য যদি ওনাকে বিএনপি করতে হয়, যেমন এর আগে ডক্টর জাফরুল্লাহ ছিল, উনি কোনোদিন বিএনপি করেন নাই, যে এটা সৌরভ ভাই নিজেও স্বীকার করবে। কিন্তু উনি যখন সরকারের সমালোচনা করছে, তার মানে তাকে বিএনপির লোক বানায় দিছে। তো এই একই অবস্থায় আপনার আমেরিকা থেকে শুরু করে যারা যারা সরকারের সমালোচনা করছে, জাতিসংঘকেও পর্যন্ত বিএনপির লোক বানায় দিছে। তো এইভাবে আপনার চাইলেই আমরা স্বচ্ছভাবে 1-2 ব্যাপার আমাদের কাছে দেওয়া, কারণ আমরা কিন্তু আওয়ামী লীগ থেকেও অনেক জানি, কারণ যারা বনেদি আওয়ামী লীগ তারা কিন্তু অত চোরাচুট্টামি করে নাই। যারা হালুয়া রুটির ভাগ খাওয়ার জন্য আসছে, যারা অতীত ইতিহাসে কেউ রাজাকার ছিল, কেউ আলবদর ছিল, কেউ আলসাম ছিল, তাদের পরিবার, এবং তারা যখন আসছে তখন কিন্তু আপনার এই লুটপাট, ধরমারো কাটো খাও, এই অবস্থাটা অনেক অংশে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে, সেই আপনার জ্যামিতিক হারে। তো জ্যামিতিক হারে যখন বৃদ্ধি পেয়েছে, তখন আপনি কার জন্য বলবেন? কথা বলতে গেলে তো গা বাস্তে বলে না, লুম বাস্তে গা উজার, এখন গা উজার হওয়ার মতো অবস্থা। এই জন্যই বলি যে এই ছোট ছোটগুলো তো অটোমেটিক ধরা পড়বে। যখন আপনি এমন ওষুধ দিবেন যে ওষুধে বড় বড় গুলা ধরা পড়ছে, তখন ছোটগুলো অটোমেটিকলি ধরা পড়বে। তো এই জন্য 10 জনের পিছনে না ঘুরে একটা বড়র পিছনে ঘোরা আমি মনে করি যে এই মুহূর্তে সবচেয়ে বেশি উচিত। জি, ডক্টর হাবিব মিল্লাত যদি আর কিছু যোগ করার থাকে। অপরাধ প্রবণতা, দুর্নীতি আছে, এটা ছিল এবং একদম যে নির্মূল করা সম্ভব সেটি নয় আসলে। কিন্তু আমরা সকলেই মনে করি যে রাজনৈতিক কারণে কিংবা প্রতিহিংসার কারণে মতামত থেকে দূরে রাখাই ভালো। কেউ যদি চুরি করে থাকে তাহলে সে চোর, কোনো সন্দেহ নেই, দলমত নির্বিশেষে। কিন্তু যদি আমার দল করে, আমি যদি সেটা তাদেরকে না মনে করে অন্য দলের লোককে মনে করি, তাহলে কিন্তু জনগণ সে ব্যাপারে খুব একটা গ্রহণ করবে না। বলবে যে এক চোখে দেখে, বা এক চোখে তেল বিক্রি করে, এক চোখে লবণ। যাই হোক, যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে আমরাও মনে করি যে বেনজির আহমেদ কিংবা আজিজকে কিন্তু চুনোপুটি বলাটা খুব একটা ঠিক হবে না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান, যদি আপনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সিও যান, তাহলেও কিন্তু সেনাপ্রধান কিন্তু এমপির উপরে, এই কথাটা মনে রাখতে হবে আপনাকে। সুতরাং তারা কিন্তু ছোটখাটো কিছু নয়, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এবং আমি মনে করি যারা এর সাথে জড়িত, সে যে লেভেলই হোক না কেন, প্রত্যেকেই আইনের আওতায় আসবেই। কারণ দুর্নীতি, যত মনোবিজ্ঞানের কথা বলেন, সুযোগ পেলে এটা একটা সহজাত প্রবৃত্তি, অনেকে সেটা লোভ সম্বরণ করতে পারে না। কিন্তু তাদের জন্য তো শাস্তির ব্যবস্থা রয়েছে, আইন আদালত রয়েছে, সেই ব্যবস্থাটি হওয়া দরকার বলে আমি মনে করি। জনাব সরওয়ার হাসান যদি আর কিছু যোগ করার থাকে। না, বিষয়টা হচ্ছে যে সরকারের এই সাম্প্রতিক তৎপরতায় মনে হচ্ছে যে তাদের মধ্যে এই উপলব্ধিটা আসছে, অন্তত সেটা নীলুফার আপার ভাষায় বাইরের চাপ হোক বা যে কোনো কারণেই হোক, যে দুর্নীতিবাজদের এভাবে ছাড় দেওয়া ঠিক নয়, ছাড় দেওয়া উচিত নয়। সুতরাং দুর্নীতিবাজদের সেটা যে দৃষ্টান্ত দেখানোর জন্য দুর্নীতিবাজদের ধরে, আমি মনে করি সেটা ভালো পদক্ষেপ, কিন্তু সেটা শেষ হতে হবে। অর্থাৎ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের শাস্তি পেতে হবে। আর যদি মাঝপথে, যেটি ক্যাসিনোতে হয়েছে, মাঝপথে যদি এগুলো বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, অথবা যে কোনোভাবে অপরাধীরা ছাড় পেয়ে যায়, তখন মানুষের মধ্যে প্রশ্নটা আসবে যে এটি লোক দেখানো। এক্ষেত্রে যে কথাটা একটু আগে নীলুফার চৌধুরী বলছিলেন যে দুদক অনেক ক্ষেত্রে এমনভাবে তদন্ত করে যে তদন্তের শেষে যখন কিছু পাওয়া না যায়, তখন এই মানুষগুলো দুর্নীতি করেননি বলেই এক ধরনের সার্টিফিকেট দুদক দিয়ে দিচ্ছে বলে মনে হয়। সেটার ব্যাপারে আপনি কি মনে করেন? এখন দুদক যদি এটা হয় যে দুদক যদি নিজস্ব তার যে আইন আছে, আইনি কাঠামোর মধ্যে স্বাধীনভাবে চলতে পারে,
তাহলে এক ধরনের সিদ্ধান্ত হবে। আর দুদক তো বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন কোনো একটি প্রতিষ্ঠান নয়। আমরা দুদকের কাছে সব কিছু চাই, আমরা বিচার বিভাগের কাছে চাইবো না কেন, আমরা পুলিশ বিভাগের কাছে চাইবো না কেন, আমরা জাতীয় সংসদের কাছে চাইবো না কেন, আমরা রাজনৈতিক নেতৃত্বের কাছে চাইবো না কেন, সবার কাছেই জবাবদিহি চাই, সবার কাছেই তার কাজের স্বচ্ছতা চাই। এবং তারা যারা রাষ্ট্রের অন্তত জনগণের করের অর্থ থেকে বেতন ভাতা নেন, সুযোগ সুবিধা নেন, তাদের জনগণের জানার অধিকার আছে তারা কি করছেন, জনগণের পক্ষে কি করেছেন, দেশের পক্ষে কি করেছেন, দেশের বিপক্ষে কি করেছেন। যেসব খবর বেরিয়েছে শুধু এই 3 জন বা 4 জন নয়, এবং দেখলাম যে বেসিক ব্যাংকের সাবেক প্রধান, তার বিরুদ্ধেও চার্জশিট হয়েছে। সুতরাং 4 জন নয়, আরও কারা আছে তাদের বিরুদ্ধেও তদন্ত হোক এবং আইনের আওতায় আনা হোক। তাহলে হয়তো সরকার যে এখন সরকারি দলের নেতাদের কথাবার্তাই মনে হচ্ছে তারা এক ধরনের অস্বস্তিতে আছে, তাহলে অস্বস্তিটা কাটতে পারে। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।